হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস। তো অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে আসলাম। তোমরা অনেকেই কমেন্ট করছো, দিদি ভিডিও কেন করছো না, দিদি এটার উপর ভিডিও দাও, আমি নতুন এর উপর ভিডিও দাও। তো আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ তোমরা জানোই যে আমার অনেক এক্সাম ছিল। তো আপাতত সব হয়ে গেছে। তো সামনে সাব ইন্সপেক্টর মেন্স এক্সাম রয়েছে, তো সেটার জন্য আমি প্রচণ্ড টেনশনে রয়েছি যে কেমন পরীক্ষা হবে। কারণ প্রথম আমি এরকম পরীক্ষা দিতে যাচ্ছি যেটাতে প্রায় সবকিছু ডেসক্রিপটিভ। এবার মানে মুখস্থ করে লেখার যে প্রবণতাটা, যে কোনো কিছু মুখস্থ করে লিখবো গিয়ে, তো সেটা একদমই নষ্ট হয়ে গেছে গ্র্যাজুয়েশনের পর। তো বুঝতে পারছো, এতদিন আমি যা পড়াশোনা করেছি অপশন ওয়াইজ, যে 4টে অপশন থাকবে তার মধ্যে একটা হবে হবে, কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে না, এখানে সব লিখতে হবে, ডিসক্রিপটিভ থাকবে। তো প্রচন্ড আমি একটু চাপে রয়েছি, পড়াশোনার চাপে রয়েছি। তো তবুও আমার মনে হলো যে না, আমি একটু তোমাদের আসি চিল করতে, তোমাদের টেনশনগুলোকে একটু কমাতে, একটু ভিডিও করি তোমাদের জন্য। প্লাস আমারও অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, আমারও ভালো লাগছিল না, কারণ তোমাদের সাথে ঠিকঠাক কথাবার্তাও হচ্ছে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো চারিদিকটা কেমন পরিস্থিতি এখন। শুধু এটার ফর্ম বেরোচ্ছে, ওটার ফর্ম বেরোচ্ছে। তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ আমি জানি, আর আমি অবশ্যই বলবো ভালো করে প্রিপারেশন নাও। এখন কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল আপ চলছে। তো এরপরে নেক্সট আরো অনেক ভ্যাকান্সি আসবে, অনেক পুলিশের জন্য অনেক ভ্যাকান্সি আসবে। তো তোমরা একেবারেই ডিমোটিভেট হয়ে পড়াশোনা ছেড়ে চুপ করে থেকো না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, ভালো করে। এখন 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 যেহেতু ফর্ম ফিল আপ চলছে, তাও আইডিয়া করা যায় যে ফর্ম ফিল আপের 90 দিন পর পরীক্ষা শুরু হতে পারে, ঠিক আছে? এবার তুমি একটা টার্গেট রাখো যে তোমার কাছে 3 মাস টাইম আছে। ফর্ম ফিল আপ ধরো জুনে শেষ হবে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে তুমি একটা আইডিয়া রাখো যে কলকাতা পুলিশের যে পরীক্ষা হবে সেটা হবে ধরো পুজোর আগে। জাস্ট একটা আইডিয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। এবার তুমি হাতে 3 মাস টাইম পাচ্ছ, এবার 3 মাসে তুমি কিভাবে তোমার সিলেবাস কমপ্লিট করবে, তাহলে সেটা তো তোমাকে ভাবতে হবে যে আমি কিভাবে 3 মাসে সিলেবাস কমপ্লিট করে ওই যে মানে 1400 আর এদিকে 800, মোট 2200 ভ্যাকান্সি রয়েছে, সেইখানে আমি আমার জায়গা করে নেব, ঠিক আছে? এবার আমি পড়াশোনা করছি, জাস্ট 2 দিন পড়ছি, 3 দিন অফ, 2 দিন পড়ছি, 3 দিন অফ, 3 দিন পড়ছি, 4 দিন অফ, এরকম পড়াশোনা করলে একেবারেই চাকরি পাওয়া সম্ভব নয়। তোমরা সবাই খুব ভালো করে জানো দিন দিন কাট অফ কি হারে কি পরিমাণে বাড়ছে, তাই না? তাহলে অবশ্যই তোমাদেরকে পড়াশোনাটা সেইভাবেই করতে হবে যে কাট অফটা যেন আমি ক্লিয়ার করতে পারি, কাট অফের থেকেও যেন আমার বেশি স্কোর থাকে। দেখো, কেউ যদি ভাবে যে আমি কাট অফ গেছে 30, আমি পেলাম 31, তাহলে আমি পরের নেক্সট প্রিপারেশন, নেক্সট যে মেন্স পরীক্ষাও কমপ্লিট করতে পারবো, কিন্তু সেটা একেবারে সম্ভব না। কেননা তোমার প্রিপারেশন যদি আগে থেকে না থাকে, মেন্স কমপ্লিট করা কিন্তু খুব চাপ, খুব চাপ, খুব চাপ। এবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা 2019-এ পারেনি, ঠিক আছে? 2020, 21, 22-এ, এটা আমাদেরটা যেটা 2022-এর। এবার অনেক তারা 2022-এ প্রচুর পড়াশোনা করেছে, কারণ তারা 2019-এ সফল হতে পারেনি। তাহলে তাদের ধাপটা কি, মেন্স পরীক্ষায় এসে তারা বাদ গেছে, বা ইন্টারভিউ গিয়ে তারা বাদ গেছে। তাহলে তুমি বুঝতে পারছো যে তাদের প্রিপারেশন কোথায়, কতটা উপরে তাদের প্রিপারেশন। এবার সেইখানে দাঁড়িয়ে যদি তুমি ভাবো যে আমি 4 দিন পড়বো, 3 দিন পড়বো না, আমি আমার যে মানে প্রিলি কাট অফ যাবে ধরো 30, আমি পেলাম ধরো 31 বা 32 বা 30ই পেলাম, তাহলে তুমি পাস করবে মেন্সে গিয়ে, নাকি যারা 2019-এর ক্যান্ডিডেট, যারা মেন্স থেকে ঘুরে এসেছে, যারা একটুর জন্য মেন্স কোয়ালিফাই করতে পারেনি, যারা ইন্টারভিউ থেকে ঘুরে এসেছে, তারা কমপ্লিট করবে? এবার যারা 2022-এ যারা আবার পড়াশোনা তারা করেছে। এবার ভাবো, তাহলে তুমি ভাবো, তাহলে তোমার জায়গাটা কোথায় থাকবে আর তার জায়গাটা কোথায় থাকবে? কম্পিটিশন তো অবশ্যই হচ্ছে, তাই না? এবার যারা ধরো এবার মেন্সে যেমন কাট অফ জানোই তোমরা, চারিদিকে যা উঠছে, কাট অফ খুব বেশি যাবে না সবাই বলছে, তো দেখা যাক কি হয়। তো এবার ধরো যারা কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে, একটুর জন্য মেন্সে বাদ যাবে, বা অনেকে তো অবশ্যই 1.5 গুণ বা 2 গুণ প্রার্থীকে ডাকবে, তো সেখান থেকে তো আর সব প্রার্থী 8,000, 8,500 প্রার্থী তো চাকরি পাবে না। ধরো তোমার ডাকলো 13,000 বা 14,000, তাহলে সেখান থেকে যদি 14,000 ডাকে, তাহলে বাকি তো অবশ্যই 5,000 বা 4,000, 4,500 বাদ যাচ্ছে, তাহলে ইন্টারভিউ বাদ যাবে। তাহলে সেই 4,500 স্টুডেন্টের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? এদিকে 4,500 স্টুডেন্ট, আরো অনেক এরকম অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, তাদের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো তাহলে তোমাকে কতটা প্রিপারেশন নিতে হবে ভালো করে। তুমি ভাবছো যে আমি সকালবেলা একটু পড়লাম আর সারাদিন নেই, 2টো অঙ্ক করলাম আর পড়াশোনা করলাম না, তাহলে কিন্তু এইভাবে পড়াশোনা করে চাকরি পাবে না তুমি। হ্যাঁ, হয়তো প্রিলি কোয়ালিফাই করতে পারবে, কিন্তু মেন্সে গিয়ে আটকে যাবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা নতুন, একেবারেই নতুন, বা যারা প্রিলিতে বাদ গেছো এবার 2022-এরটা,
2022 নোটিফিকেশন 2020, কিন্তু এখন চলছে যেহেতু 2022, সেই জন্য আমি 2022ই বলি। তো যারা ধরো বাদ গেছো প্রিলিতে, বা যাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে, একদমই খুবই খারাপ, মানে জাস্ট পাস করবে না তোমরা, এরকম বুঝতে পারছো, আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্রিপারেশন চালাও, যেন নেক্সট কলকাতা পুলিশ হোক আর ডাব্লিউপি পুলিশ হোক, সে লেডি কনস্টেবল হোক আর বয়েজদের কনস্টেবলই হোক, তুমি যেন কোয়ালিফাই করতে পারো। একটা চাকরি সেখানে যেন তোমার জন্য একটা চাকরি ধরা থাকে, যেন তোমাকে যেন চাকরির কাছে না যেতে হয়, চাকরি যেন তোমার কাছে হেঁটে হেঁটে আসে। মানে তুমি জাস্ট তোমার প্রিপারেশন এমন ভাবে তৈরি করে রাখো, এমন ভাবে কমপ্লিট করে রাখো যে পরীক্ষায় বসবে, চাকরিকে তোমার কাছে হেঁটে যেতে হবে না, চাকরি তোমার কাছে হেঁটে আসবে। তুমি শুধু তোমার দিক থেকে কোনো ফল্ট রেখো না। আমি সবাইকে বারবার একটাই কথা বলি, প্রিপারেশন ভালো করে নাও। আমারও প্রিপারেশন মোটামুটি এখন চলছে। আমি জানি না এসআই মেন্সে কি হবে, কেননা বুঝতে পারছো ডেসক্রিপটিভ পড়াশোনা থেকে অনেক দূরে সরিয়ে গেছি আমি। এবার সেই মুখস্থ করে লেখা, মানে জাস্ট জিকেটা আমার প্রচন্ড সমস্যা হচ্ছে। সেই সায়েন্সের সেই তবু হিস্ট্রিটা, যেহেতু হিস্ট্রিটা আমি প্রচুর পড়াশোনা করি, হিস্ট্রি নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, জিওগ্রাফি নিয়েও সমস্যা হচ্ছে না, যেহেতু আমার গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি অনার্স ছিল। তো আমার সমস্যা হচ্ছে পলিটি নিয়ে, আর অর্থনৈতিক দিক থেকে অনেক কোশ্চেন আসে, সেটা তোমরা জানোই, ইকোনমিক্স থেকে প্লাস সায়েন্স গ্রুপ থেকে। আমি একদমই সায়েন্স গ্রুপে একদমই ভালো না, যার জন্য আমার নার্সিং পরীক্ষা একেবারে ভালো হয়নি। কারণ নার্সিং পরীক্ষায় তোমরা জানো সায়েন্স গ্রুপ থেকে প্রচুর কোশ্চেন করে। আমি তো ফিজিক্সের একটা কোশ্চেনও হাত দিইনি, সেই সব কি ম্যাথস, বাবা আমার তো মাথায় একেবারেই ঢোকে না ফিজিক্সটা। আর লাইফ সায়েন্সটা মোটামুটি যতগুলো পেরেছি করে এসেছি। তো নার্সিং এ যাওয়ার একেবারে ইচ্ছে নেই, কিন্তু আমার যেহেতু আমি ফর্ম ফিল আপ করেছি, আমার মনে হচ্ছিল যে না, ফর্ম ফিল আপ করে রাখি সবকিছুতে, পরীক্ষা দিতে বসবো, একটা অভিজ্ঞতা হবে যে কিরকম টাইপের কোশ্চেন আসে, কিরকম টাইপের প্রিপারেশন, আরেকটু ওটার জন্য আরেকটু প্রিপারেশন নিয়েছি। তো সেই প্রিপারেশনটাকে অবশ্যই কাজে লাগবে আমার নেক্সট দিনে। তো বন্ধুরা দেখো, আমি একটা কথা বলি তোমাদের, যদি তুমি আগে সাকসেস হওনি বা এবার সাকসেস হওনি, তার মানে এই না যে তুমি কোনোদিনও সাকসেস হতে পারবে না, ঠিক আছে? অবশ্যই সাকসেস হবে যদি তুমি তোমার জেদটাকে বজায় রাখতে পারো, যে না আমাকে চাকরি পেতে হবে, আমাকে মা বাবার পাশে দাঁড়াতেই হবে। সে ছেলে হোক আর সে মেয়ে হোক, সবার জীবনে একটা লক্ষ্য থাকে যে আমি একটা কিছু করব আর আমার মা বাবাকে আমি আর কাজ করতে দেব না। যেটা আমারও লক্ষ্য, যে আমি একটা চাকরি পাবো, আমার মা আমার বাবাকে আমি আর কাজ করতে দেব না। আমার মা বাবা যে পরিমাণে এখন কষ্ট করছে আমার জন্য, যে বুঝতে পারছো আমি একটা মেয়ে মানুষ, আর মেয়েকে বিয়ে দিতে গেলে অবশ্যই কতটা টাকা পয়সার দরকার হয়। তো আমার বাবা তার জন্য নিচ্ছে যে মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে হবে, টাকা পয়সা রাখতে হবে, জোগাড় করতে হবে, ইনকাম করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে তারা কষ্ট করছে। তো সত্যি বলছি, আমার সত্যি সত্যি মন থেকে বলছি যে আমার খুবই খারাপ লাগে। আমি যখন বাড়িতে যাই, আমি এইসব দেখে পড়াশোনা করতে পারি না, ঠিক আছে? আমি যখন বাড়িতে যাই, মার কাজ বাবার কষ্ট দেখে আমি পড়াশোনা করতে পারি না। আমার তখন মনে হয় এত কষ্ট করছে যে আমি একটা অন্য কোথাও ঢুকে যাই, কোনো প্রাইভেট কোম্পানি। আবার ভাবি না, একবার প্রাইভেট কোম্পানিতে ঢুকেছি, ওখানে কোনো ফিউচার নেই, ঠিক আছে? যতদিন করছি বাস ততদিন, তার বাইরে কিছুই না। তো আমি বাড়ি গেলে ডিমোটিভেট হয়ে যাই, এই জন্য বাড়িতে আমি খুবই কম থাকি। এখানেই আমি আসি, কলকাতাতেই আমি বেশি থাকি, কারণ এখানে আসলে এখানকার পরিবেশ, এখানকার চারিদিকের সব ফ্রেন্ডদের সাথে যখন আমি ঘুরি, মেলামেশা করি, তারাও সবসময় পড়াশোনা, যে না এখানকার পরিবেশটা একদমই আলাদা, যে না কিছু একটা পেতে হবে, আর সেটা টাকা ছাড়াই, ঠিক আছে? আমাদের ওই দিকটাতে একদমই প্রচুর পরিমাণে শুধু টাকা ছাড়া কিছু হবে না, চাকরি হবে না, এরকম মেন্টালিটি ওখানকার। ওই জন্য আমি ওখানে গেলে ডিমোটিভেট হয়ে যাই, এই জন্য আমি ওখানে খুব কমই থাকি। আমি এখানে কলকাতাতেই বেশি থাকি, কারণ এখানকার পরিবেশের সাথে আমাদের ওখানে পরিবেশে অনেক ডিফারেন্স। আমি বলছি না দক্ষিণ দিনাজপুরে, কিন্তু বাট আমাদের বাড়িতে যেহেতু গ্রাম, একদম বর্ডারে ধারে, সেই জন্য ওখানকার পরিবেশের একদম অনেক ডিফারেন্স। তো আমার মা বাবাকে দেখে আমার কষ্ট হয়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। জাস্ট আমি যেদিন থেকে মাধ্যমিক পাস করেছি, তো আমার ইচ্ছে ছিল প্রথমে নার্সিং এ ঢুকবো, ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে। তো উচ্চ মাধ্যমিকে রেজাল্ট হয়েছে ভালো, কিন্তু নার্সিং এ ঢোকার মতো রেজাল্ট আমার হয়নি। আমি জাস্ট ওই 1% জন্য বাদ গেছি, তো সেখানে হলো না। তারপর ভাবলাম বুঝতে পারছো সবারই একটা স্বপ্ন থাকে, যখন ভালো উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর হয়, মাধ্যমিকে ভালো স্কোর হয়, যে টিচার হব। তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম জিওগ্রাফি অনার্স নিয়ে, ব্যাস। তারপরে স্বপ্নগুলো কেমন ছিটেবেটে হয়ে গেল, উল্টো পাল্টা হয়ে গেল, যে আমাকে বাড়ি থেকে বলছে না তোকে বিএড করতে হবে না, বিএডের জায়গায় আমি অন্য কোর্স করলাম। তো যাই হোক, ওসব এখন বাদ দাও, ওসব আর বলেই বা কি লাভ, যা হবার হয়ে গেছে। তো এখন ফোকাস যে একটা নিজে কিছু পেতে হবে, মা বাবার পাশে দাঁড়াতে হবে, আর মা বাবাকে বলতে হবে মা বাবা তোমরা তো অনেক করেছো, এবার আমাকে করতে দাও। যেদিন আমি জবটা পাবো অবশ্যই আমি মা বাবাকে বলবো
মাকে বলবো না, মা তো অবশ্যই বাড়ি কাজ করে, ভাত রান্না করে, মাকে তো আর বলতে পারবো না যে তুমি সরে যাও আমি রান্না করে দেবো, এটা তো হয় না, সম্ভব না। বাবাকে বলবো যে তুমি তো অনেক করেছো, এবার একটু দাঁড়াও, একটু রেস্ট নাও, একটু কম করো, আমি আছি, আমি যতটা পারছি সামলাবো। তো আমি চাই বা আমি জানি তোমরা এরকম অনেক ফ্রেন্ড রয়েছে, অনেক সবাই রয়েছে যে সবাই চায় মা বাবার পাশে দাঁড়াতে, বা যাদের অনেক ছোট ভাই বোন রয়েছে তাদের তাদের ফিউচারটাও ভালো করার জন্য চেষ্টা করছো। তো তার জন্য বন্ধু খাটতে হবে, ঠিক আছে? না খাটলে, না পড়াশোনা করলে কোনো কিছু হবে না। আর পড়াশোনা মানে কি বলবো, স্টাডি জিনিসটা এমনই একটা জিনিস যে তোমাকে কোনো দিনও ফাঁকি দেবে না। একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ফাঁকি দিতে পারে, একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফাঁকি দিতে পারে, কিন্তু বাকি পাড়ার প্রতিবেশীর লোকজনে তোমাকে ফাঁকি দেবে, ঠিক আছে? শুধু মা বাবা আর পড়াশোনা, এই দুটো জিনিস এমনই জিনিস যে সবসময় তোমার সাথে থাকবে। তুমি যদি পড়াশোনাটাকে ভালোভাবে করো, দেখবে তোমার লাইফ এখানে ছিল, এখান থেকে এখানে চলে যাবে। সেটাকে একমাত্র লাইফ চেঞ্জ করার একটা জিনিস বা একটা বস্তু বা একটা সব থেকে সাকসেস পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে পড়াশোনা, স্টাডি। তুমি তাকে যত বেশি সম্মান দেবে, সে তোমার কাছে তত বেশি আসবে। তো আমি এই জন্য সবসময় বলি, তোমাদেরকে অবশ্যই মোটিভেট করার জন্য আমি ভিডিওটা করেছি। যারা পড়াশোনা করবে বা করছো বা ভাবছো করব করব করব, এখন ফর্ম ফিল আপ চলছে, তুমি ভাবছো যে আমি পরে পড়াশোনা শুরু করব, পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা শুরু করে কেউ কোনোদিনও চাকরি পাস করেনি আজ পর্যন্ত, আমি যতদূর জানি। হ্যাঁ, প্রিলি কোয়ালিফাই করেছে, মেন্সে গিয়ে আটকে যায়। তো এরকম পড়াশোনা করো না। যদি তুমি ভাবো যে আমাকে চাকরি পেতে হবে, তাহলে এখন থেকেই শুরু করো। এখনো তুমি মিনিমাম, আমি কম পক্ষে ধরে নিচ্ছি তোমার হাতে 3 মাস সময় রয়েছে। তারপরেও যদি তুমি এক্সট্রা সময় পেতে, সেটা তো তোমার লাক, ঠিক আছে? সেটা তোমার লাক যে তুমি 3 মাসে তোমার সিলেবাস কমপ্লিট করার পরেও তোমার আরো হাতে 1 মাস টাইম পেলে, তাহলে তুমি সেগুলোকে রিভিশন দিয়ে দেবে। তাহলে রিভিশন যখন দেবে, তুমি আরো একদম ওই সাবজেক্টের পাকাপোক্ত হয়ে যাবে। এবার অঙ্ক, রিজনিং আর জিকে, যেহেতু মেন্সে দেখো, যেহেতু মেন্সে 10 নাম্বার ইংলিশ রয়েছে, তোমরা ভালো করে জানো। এবার কলকাতা পুলিশের সাবজেক্ট একটু চেঞ্জ করে দিয়েছে, তো ইংলিশটা পরের জন্য রেখে দাও, এখন ইংলিশে হাত দেওয়ার দরকার নেই। এখন আগে প্রিলির জন্য ভাবো, কারণ ইংলিশে 10 মার্কস, অনেকেই এমন আছে স্টুডেন্ট থাকবে যে ইংলিশ না পড়েও বাকিগুলোতে কোয়ালিফাই করে মেন্স কোয়ালিফাই করে যাবে, কারণ ইংলিশে মাত্র 10 মার্কস, ঠিক আছে? যেখানে 85 হবে সেখানে তোমার 75। আমিও তো এরকমই পরীক্ষা দিয়েছি, 75। আমি ইংলিশ তো সব কমপ্লিট করতে পারিনি, কারণ ইংলিশ আমি একটু কাঁচা মানে প্রচুর কাঁচা, যার জন্য আমি ইংলিশ টিচার নিয়ে নিয়েছি। আমি ভেবেছি আর কাঁচা থাকলে হবে না, আমি যেখানে দুর্বল সেটাকে আমাকে স্ট্রং করতে হবে। ম্যাথ, রিজনিং, জিকেতে আমি স্ট্রং রয়েছি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইংলিশ নিয়ে। তো সেই জন্য আমি ইংলিশ টিচার নিয়েছি, ইংলিশ পড়ছি। নেক্সট যদি এটাতেও নাও হয়, এবার 2022-এ লেডি কনস্টেবল নাও হয়, আমাকে কলকাতা পুলিশের জন্য খাটতে হবে, এসআই এর জন্য খাটতে হবে, এসআই মেন্স রয়েছে তার জন্য খাটতে হবে। সেই জন্য আমার যেটা ফল্ট বা আমার যেখানে আমি দুর্বল, সেটার জন্য আমি স্ট্রং করছি নিজেকে। তোমরা ঠিক সেভাবে, তুমি যেটাতে দুর্বল, সে ম্যাথে হও, রিজনিং এ হও আর জিকেতে হও, সেটাকে তুমি স্ট্রং করো। আর স্ট্রং করে একদিনে হবে না, প্রতিদিন একটু 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 করে করে, যেমন একটা সিঁড়িতে ওঠে, একটু এরকম 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 করে, ঠিক সেরকম করে ওঠো। একেবারে এখান থেকে এখানে উঠতে যায় না, আবার নিচে পড়ে যাবে, কারণ ওইরকম পড়াশোনা মনে থাকে না। দুদিনের জন্য পড়লে মাথা থেকে সব বেরিয়ে যাবে। বুঝে বুঝে পড়ো, ধীরে সুস্থে পড়ো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। আজকের ভিডিওটা এইটুকুই। তো বেশি বেশি বড় না, তোমাদের সাথে বকবক করতে অনেক বড়ই হয়ে যায়, তোমরা হয়তো বোর হয়ে যাও আমার কথা শুনতে শুনতে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল আইকনটিতে ক্লিক করো, আর অবশ্যই একটা লাইক করো যে কেমন লেগেছে, আর কমেন্টে জানাও যে আমি তোমাদের কতটা হেল্প করতে পারছি। দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি, আমি কোনো কিছু সাজেশন দেবো না, এটা পড়ো ওটা পড়ো, এখান থেকে কোশ্চেন আসবে, ওখান থেকে। আমি বলবো সব পড়ো, যা যা সিলেবাসে রয়েছে, পিআরবি বোর্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখো, আর যা যা আছে সব কমপ্লিট করো। কোথা থেকে কোশ্চিন দেবে কেউ জানে না। এবারে দেখেছো মেন্সের কোশ্চিন কেমন টাফ হয়েছে, কেউ ভাবতেও পারেনি রিজনিং এত টাফ আসবে, অঙ্ক কিছু কিছু অঙ্ক এত টাফ দিয়েছে, কেউ কোনোদিনও কল্পনা করতে পারেনি। তো সেই জন্য আমি অবশ্যই তোমাদের বলবো যে এইখান থেকে কোশ্চিন আসবে, ওখান থেকে কোশ্চিন আসবে, এরকম পড়াশোনা করবে। মোটামুটি তুমি যতটা সিলেবাসে রয়েছে সব কমপ্লিট করে রাখো। কোথা থেকে কোশ্চিন দেবে কেউ জানে না। ভালো করে পড়াশোনা করো, মা বাবার পাশে দাঁড়াও। আর যাদের বয়ফ্রেন্ড রয়েছে বা যাদের গার্লফ্রেন্ড রয়েছে, তাদেরকেও বলো যে আমাকে টাইম দাও। অবশ্যই টাইম না দিলে তো সেটা সম্ভবই না। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি তোমাদের যারা নতুন পড়াশোনা প্রিপার নিচ্ছ, আমি তাদের অবশ্যই মোটিভেট করার চেষ্টা করব। আমি যতটা মোটিভেট থাকি, আমি তোমাদেরকে ততটা মোটিভেট করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এইটুকু, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।